এই যে কিডনি স্টোন সেটা কেন ফরমেশন হয় সেটার একটা কারণ। যেসব জায়গায় সাধারণত নদীর জল খাওয়া হয় পিউরিফাই করে, তাদের স্টোন ফরমেশনটা কম। যে স্টোনটা যদি থেকে যায়, আমার কিডনিটা খারাপ হবে না তো? বিকেলে আড্ডা দেওয়াটা বয়স্ক মানুষের প্রচন্ড জরুরি জিনিস। একজন মানুষ যদি 2 লিটার পেচ্ছাপ করে রোজ, তার জন্য যতটুকু জল খেতে হবে সেটুকু লক্ষ্য রাখে না। ছোট মাছ তো খুবই ভালো, আপনাদের এখানে শিলচরে ছোট মাছ খুব ভালো পাওয়া যায়। বিফই হোক বা পাঁঠার মাংসই হোক, এগুলো অ্যাভয়েড করা উচিত। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্পেশাল একটা ইন্টারভিউ আমরা করতে যাচ্ছি, স্বাস্থ্য চর্চা। আমরা এর আগেও কয়েকবার আমরা স্বাস্থ্য চর্চা করেছি, অনেক ডাক্তাররা আমাদের স্টুডিওতে এসছেন। আজকে আমাদের স্টুডিওতে একজন স্পেশাল ডাক্তার এসছেন গুয়াহাটি থেকে, গুয়াহাটি ইউরোলজি সেন্টার থেকে, ডক্টর জয় নারায়ণ চক্রবর্তী। দর্শকবৃন্দ, স্যার নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার, আপনাকে স্বাগত আমাদের শিলচর নিউজের স্টুডিওতে। থ্যাঙ্কস। তো স্যার, আপনার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন, যেহেতু আপনি ইউরোলজিস্ট এই জিনিসটা কি? ইউরোলজিস্ট আর নেফ্রোলজিস্ট, এই দুটো জিনিসের মধ্যে ইউজুয়ালি মানুষের একটু কনফিউজ। স্যার, কিডনি বলে একটা জিনিস আছে। কিডনির যদি মেডিসিনের দিকটা দেখেন, অনেকের কিডনি খারাপ হয় অনেক কারণে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলোর জন্য যদি কিডনি খারাপ হয় তবে যাওয়া উচিত মানুষের নেফ্রোলজিস্টের কাছে। আচ্ছা, কিডনির ডাক্তার বললেই যে কিডনির ডাক্তারের কাছে যাবেন তা না। যদি কিডনিতে স্টোন হয় বা প্রোস্টেটের প্রবলেম হয় বা কিডনি, প্রোস্টেট, ব্লাডার, মূত্রথলি যেটা, এগুলোর যদি ক্যান্সারের প্রবলেম হয় তবে আপনার যাওয়া উচিত ইউরোলজিস্টের কাছে। তো ইউরোলজিস্ট ডিল করে কিডনি, প্রোস্টেট, এগুলোর স্টোন ফরমেশন, বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট, ক্যান্সার, এসব অপারেশনের ব্যাপারটা ইউরোলজি ডিল করে। আচ্ছা, আর যদি মেডিসিনের ব্যাপারে হয়, কিডনি খারাপ হয়েছে, তখন নেফ্রোলজিস্টের কাছে যাওয়া দরকার। তো স্যার, আপনি কত বছর ধরে আপনি এই প্রফেশনে আছেন? মোটামুটি 25 বছর হয়ে গেল। আচ্ছা, আপনি শুনলাম আপনি বিদেশেও নাকি আপনি সেখানেও প্র্যাকটিস? হ্যাঁ, আমি এডিনবার্গ ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। ওখানে বছরে 2 বার আমাকে যেতে হয়। আচ্ছা, ওদের পড়ানোর জন্য। তো আপনার যেটা ইউরোলজি, গুয়াহাটি ইউরোলজি সেন্টার, সেটা এক্সাক্ট কোন জায়গাতে পড়ে? সেটা আপনার গুয়াহাটি জিএস রোডেই খ্রিস্টান বস্তি বলে একটা জায়গা আছে। খ্রিস্টান বস্তিতে মেন রোডের উপরেই সুপ্রিম টাওয়ার, সেটা অ্যাপোলো হসপিটালের সাথে লাগোয়া একটা বিল্ডিং। তো সেটাতেই আমি ফার্স্ট ফ্লোরে আমার সেন্টার আছে। তো স্যার, শিলচরে কি আপনি রোগী দেখেন? হ্যাঁ, শিলচরে আমি মাঝে মাঝে আসি, ধরুন 1 মাস বাদে বাদে আসি। মেডিনোভা হাসপাতাল আছে মেহেরপুর, তো ওখানে আমি পেশেন্ট দেখি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা এখন বেসিক্যালি আমরা দেখি জেনারেলি অনেক মানুষের কিডনির অনেক ধরনের পাথরের সমস্যা হয়, এবং কিডনি একবার পাথর হলে ওনারা অনেকেই অপারেশন করেন, অনেকেই ঔষধ খান, তারপরে আবার কিডনিতে সেই স্টোন হয়, বা প্রোস্টেটের অনেক মানুষের, বৃদ্ধ লোকদের সমস্যা দেখা যায়। তো সেই সব সমস্যার আজকে সমাধান কি সেটা আমরা স্যারের কাছ থেকে জানবো। স্যার, আপনি প্রথম বলে দিন যে এই যে কিডনি স্টোন সেটা কেন ফরমেশন হয় সেটার একটা কারণ। হ্যাঁ, কিডনি স্টোন নর্থ ইস্ট ইন্ডিয়াতে একটু বেশি হয়। সাধারণত শিলচর থেকে আপনি যদি মিজোরামের দিকে যান বা মণিপুর, যেগুলো হিলি স্টেটের কতটা অ্যাটমসফিয়ার বা ক্লাইমেটিক কন্ডিশন আছে, যেগুলোর জন্য হিলি স্টেট যেগুলো আছে সেগুলোতে স্টোন ফরমেশন বেশি হয়। আচ্ছা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে অনেকগুলো জায়গা আছে যেখানে জলের পরিমাণ কমে যায় মানুষের, যেমন আপনার রাজস্থান যান, একটু মরুভূমির মতো জায়গা, ড্রাই স্টেট, সেখানে খুব বেশি ম্যানুয়াল লেবার হয়, ঘাম বেরিয়ে যায়, অথচ জল খায় না লোকে। তো সেরকম ড্রাই স্টেট হলে সেখানে গুজরাট, রাজস্থান, দিল্লি, এসব জায়গায় স্টোনের অনেক বেশি থাকে। তো এইগুলো হচ্ছে সব ক্লাইমেটিক কন্ডিশন, প্লাস কতগুলো ফ্যাক্টর কাজ করে। জেনেটিক ফ্যাক্টর খুব একটা যে কাজ করে তা না, বাকি এই দুটো ক্লাইমেটিক ফ্যাক্টরের জন্যই স্টোন ফরমেশনটা বেশি হয়, আবহাওয়ার কারণে। প্লাস জল আপনি কোথা থেকে খাচ্ছেন সেটার উপরে, জলের মিনারেল কন্টেন্ট কত বেশি, কোথা থেকে খাচ্ছেন তার উপরেও ডিপেন্ড করে। যেসব জায়গায় সাধারণত নদীর জল খাওয়া হয় পিউরিফাই করে, তাদের স্টোন ফরমেশনটা কম হয়। গ্রাউন্ড ওয়াটার যারা খায় তাদের একটু বেশি হয়। মানে সেই আপনার সেই পুকুরের জল বলছেন? হ্যাঁ, পুকুরের জল বা বোরিং এর জলে, এটা গ্রাউন্ড ওয়াটার। ওই গ্রাউন্ড ওয়াটারে স্টোন ফরমেশনের চান্স একটু বেশি থাকে। প্লেস টু প্লেস ভ্যারি করে, যে পাহাড়ি এরিয়াতে আরো বেশি হবে স্টোন ফরমেশনের চান্স। পাহাড়ি এরিয়াতে কেন? পাহাড়ি এরিয়াতে হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বেশি গ্রাউন্ড ওয়াটার বেশি কনজিউম করে। সেকেন্ডলি
পাহাড়ি এরিয়াতে আপনার ফুড হ্যাবিটটা একটু অন্যরকম, টু মাচ প্রোটিন কন্টেন্ট থাকে, অ্যানিম্যাল প্রোটিন খুব বেশি থাকে। অ্যানিম্যাল প্রোটিন খুব বেশি হলে সেই প্রোটিনের বাজে জিনিসগুলো কিন্তু কিডনি দিয়েই সিক্রেট হয়, আচ্ছা, কাজেই শরীর থেকে বেরিয়ে যায়। তো সেই কিডনিতে স্টোন ফরমেশন বা কিডনি খারাপ হওয়ার চান্স একটু বেশি থাকে। এই জন্য সবকিছুই একটা মডারেশন করা উচিত। মডারেশনের অর্থ হচ্ছে যে প্রোটিন খান বা নন ভেজ খান, খুব একটা বেশি খাওয়া উচিত না। যারা রেড মিট সাধারণত খায় তাদের স্টোন ফরমেশনের চান্স অনেকাংশে বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি খাওয়ার যে হ্যাবিট, সেই হ্যাবিটটা আপনাদের হ্যাঁ খুব বেশি ইম্পর্টেন্ট স্টোন ফরমেশনের ক্ষেত্রে। খাওয়ার হ্যাবিটটা, জল বেশি খেতে হবে, আচ্ছা, মডারেশন অফ প্রোটিন, নন ভেজ একটু কমিয়ে দিতে হয়। আচ্ছা, মাছ খেলে সাধারণত কিছু হয় না, ছোট মাছ তো খুবই ভালো। আপনাদের এখানে শিলচরে ছোট মাছ খুব ভালো পাওয়া যায়। ছোট মাছ খুব ভালো, পুকুরের মাছ এগুলো খুব ভালো। সাধারণত রেড মিটটা অ্যাভয়েড করা উচিত। রেড মিট যেমন বিফই হোক বা পাঁঠার মাংসই হোক, এগুলো অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এইগুলোতে বেশি ক্ষতি করে। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস দর্শক, আমাদের দর্শকের জন্য। কারণ এখন অনেকেরই আমরা দেখি হাসপাতালগুলোতে সব কিডনি স্টোনের পেশেন্টই, তারপরে অপারেশন। আচ্ছা, তাতে আরেকটা প্রশ্ন, কি মানে সেই কিডনি স্টোন হলেই কি অপারেশন করতে লাগবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। অনেকেই আল্ট্রাসাউন্ড করান, আল্ট্রাসাউন্ডে ধরেন অন্য কোনো কারণে পেটে সামান্য ব্যথা হচ্ছে, হয়তো আইবিএস এর জন্য বা কোলাইটিসের জন্যই ব্যথা হচ্ছে। ডাক্তার বললো একটা আল্ট্রাসাউন্ড করিয়ে নিতে, আল্ট্রাসাউন্ড করিয়ে নিল, কিডনিতে দেখা গেল ছোট ছোট দুটো স্টোন। একটা কিডনিতে 4 mm স্টোন আছে, একটা কিডনিতে 6 mm স্টোন আছে। তার তো মাথার ঘুম একদম শেষ। সেই আল্ট্রাসাউন্ডটা নিয়ে 10 জায়গায় ঘুরিয়ে বেড়াচ্ছে, আর কোথায় অপারেশন করাবো, কি করতে হবে, আমার কিডনি খারাপ হবে কিনা। তো এইসব ক্ষেত্রে আমি বলে রাখি, যদি ইনসিডেন্টালি ডিটেক্টেড হয় কিডনি স্টোন, কিচ্ছু করতে হবে না, জল বেশি করে খান। কিডনি অনেকগুলো রুম আছে আমাদের, যেমন ঘরে ঢোকার সময় একটা ড্রয়িং রুম থাকে, মেইন দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকি আমরা। ড্রয়িং রুমের পরে 3-4টা রুম থাকে, বেডরুম, 2 বেডরুম 3 বেডরুম। কিডনিটা সাধারণত আমাদের ধরে নিতে হবে ড্রয়িং রুম প্লাস 3 বেডরুম। আচ্ছা, বেডরুমের মধ্যে যদি কোনো 5 mm 6 mm স্টোন পড়ে থাকে, সেই স্টোন শরীরের ক্ষতি করতে বা কিডনির ক্ষতি করতে পারে না। আচ্ছা, আর সেই স্টোন যদি আমরা লেজার দিয়ে, অনেকে বলে বাইরে থেকে লেজার দাও, অনেকে বলে ভেতর থেকে লেজার দিয়ে বার করে দেব, বার করে দিলেও যে আপনার সেকেন্ড টাইম 6 মাস পরে বা 1 বছর পরে আবার স্টোন ফরমেশন হবে না, তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, হয়তো অনেক মানুষ দেখেছি একবার হলে ওনারা সেই কি বলে পিনহোল অপারেশন করান, তারপরেও কিন্তু আবার 6-7 মাস 1 বছর পরে আবার। সেই জন্য বলছি যে যদি আপনার ব্যথা না থাকে, কিডনি স্টোনের সাইজ যদি 6 mm 7 mm বা 8 mm থাকে, কিডনির একটা কোনায় পড়ে রয়েছে স্টোনটা, কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, সেটা অপারেশন করার কোনো দরকার নাই, না কোনো মেডিসিন আছে। এখানে আরেকটা প্রচলিত যেটা মতবাদ, সেটা আমি বলে দিচ্ছি। অনেকের মনে হয় যে এই পাতা খেলে, ওই পাতা খেলে, এই গাছের রস খেলে, তারপরে আপনার পটাশিয়াম সাইট্রেট, অনেক বড় বড় পটাশিয়াম সাইট্রেটের বোতল মার্কেটে অনেক নামে পাওয়া যায়, পটরেট, কেসিট, স্টোন 1, এগুলো অনেক পাওয়া যায়। স্টোন গলিয়ে দেব, স্টোন বার করে দেব। পৃথিবীতে কোথাও স্টোন গলিয়ে দেওয়ার কোনো মেডিসিন নাই, স্টোন শরীর থেকে বার করে দেওয়ার কোনো মেডিসিন নেই, পৃথিবীতে নাই। এগুলো সব মিথ্যে কথা। কিডনি স্টোন 100টার মধ্যে 2টো বা 3টে ইউরিক অ্যাসিড স্টোন থাকে। আচ্ছা, সেই ইউরিক অ্যাসিড স্টোনটাই শুধু ওই পটাশিয়াম সাইট্রেটে গলার চান্স থাকে। আচ্ছা, তো সেটা হচ্ছে আপনার 10 থেকে 15টার বেশি না। যাদের স্টোন রয়েছে তাদের ধরেন 100 জনের মধ্যে 10 জনের ওই ধরনের স্টোন পাওয়া যায়, ছোট ছোট ইউরিক অ্যাসিড স্টোন। সেই স্টোনেই শুধু ওই বোতলগুলো কাজ করার সম্ভাবনা থাকে, সেই ওষুধ দিয়ে, তাও 100% থাকে না। কাজেই ছোটখাটো স্টোন কিডনির কোনায় পড়ে রয়েছে, ম্যাক্সিমাম ওগুলো অক্সালেট টাইপ অফ স্টোন বা ফসফেট টাইপ অফ স্টোন। ওই স্টোনে ওই সব মেডিসিন কোনো কাজ করে না, না কোনো গাছের পাতা কাজ করে। আপনার একমাত্র উপায় হচ্ছে খাওয়া দাওয়াটা একটু পরিমিত করা, নন ভেজ একটু কম করা, মাংস টাংসগুলো বাদ দিয়ে দেওয়া, মাছ খান, কোনো অসুবিধা নেই, জলটা বেশি করে খাবে। কিন্তু তারপরে সেকেন্ড প্রশ্ন চলে আসে যে স্টোনটা যদি থেকে যায় আমার কিডনিটা খারাপ হবে না? কিডনি কিচ্ছু খারাপ হবে না। আচ্ছা, যদি 5 mm 6 mm স্টোন কিডনির চারদিকে পড়ে রয়েছে, ভিতরে কোনার ভেতরে, কোনো ক্ষতি হবে না। একটা না একটা সময় ওই ছোট স্টোনটা এসে কিডনির একটা রাস্তা আছে, সেটাকে আমরা বলি ইউরেটার, ওই ইউরেটারে এসে যদি আটকায় তবে আপনার প্রচন্ড ব্যথা হয়। তখন কি হয়, মানুষ হাসপাতালে গিয়ে ইনজেকশন দেয়, হাসপাতাল ভর্তি করে নেয়।
তো তখনও আমি বলবো যে সেই ধরনের স্টোন যদি কিডনির রাস্তায় আটকে যায় তবে আপনি ওয়েট করেন, সঙ্গে সঙ্গে অপারেশন করাবেন না। যদি আপনার জ্বর না থাকে বা রোজই ইনজেকশন দিতে হচ্ছে সেরকম অবস্থা হলে তবেই অপারেশন দরকার আছে। তাছাড়া 2 সপ্তাহ আপনি সেফলি ওয়েট করতে পারেন, কিডনির কোনো ক্ষতি হবে না। তো সেটাতে ব্যথা যে থাকে, ব্যথার ইনজেকশন নিতে হয়, আর তারপর ডাক্তারবাবু পেন কিলার ট্যাবলেট দিয়ে দেয়, প্লাস সাথে একটা অ্যান্টাসিড দিয়ে আমাদের 2 সপ্তাহের মতো ওয়েট করতে হয়। যে স্টোনটা নিজে নিজে বেরিয়ে যাওয়ার একটা চান্স তো দিন, স্টোন আচ্ছা থাকে নিজে নিজে বেরোবে, নিজে নিজে বেরোনোর চান্স থাকে। আচ্ছা 80% 70% কেসে ইউরেটারের যে স্টোনটা ওটা নিজে নিজে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, কোনো ধরনের অপারেশন করার দরকার নেই। অপারেশন করার দরকার নেই। আচ্ছা এটা তো খুব তবে সেই ধৈর্যটুকু দরকার, যে রোজ ব্যথা হচ্ছে, হয়তো বাবা মা চিৎকার করছে যে ভাই ছেলে কষ্ট পাচ্ছে, কিন্তু ইনজেকশন দিয়ে বমি টমি করবে, সেই সময়টা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু কষ্ট পাবে, বাড়ি নিয়ে আসেন। কারণ ব্যথা হওয়ার অর্থ হচ্ছে স্টোনটা নিজে নিজে বেরোনোর চেষ্টা করছে। আচ্ছা সেটা ব্যথা হওয়াটা একটা গুড সাইন। আচ্ছা মানুষ তো এটাই হলো, এই আমার কিডনি কি হয়েছে বলে ওরা চিন্তা করে, না, না, ওরা মানে ইয়ে হয়ে যায় আর কি, টেনশন এসে যায়। না, 2 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহের মধ্যে কিডনির কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। তো সেটা যেই যে আপনি যে বললেন যে স্টোনটা সেই নলিতে আসবে, সেটা কিভাবে বুঝবো? ব্যথা হবে, প্রচন্ড ব্যথা হবে। আচ্ছা মানে কিডনির ভিতরে থাকলে ব্যথা হবে না? কিডনির ভেতরে থাকলে ব্যথা হবে না, কিডনির থেকে যেই বেরিয়ে আসবে তখন ব্যথাটা স্টার্ট হবে। সেটা কি সেই প্রস্রাবের সঙ্গে সেটা চলে আসে? হ্যাঁ, পেচ্ছাপের সাথে সাথে বেরিয়ে যাবে। মানে প্রথমে আমাদের কিডনি আছে, কিডনি থেকে একটা রাস্তা বেরিয়ে আসে, ওটাকে ইউরেটার। ইউরেটার পাতলা নলি একটা, তাই সেটা থেকে ইউরিনারি ব্লাডারে চলে আসবে, ব্লাডার থেকে বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা তো এটাতে চিন্তা করার কিছু নেই। তো যারা আপনি একটা সেখানে একটা জিনিস আছে, যারা মনে করুন আপনারা গ্রাউন্ড ওয়াটার যেটা বললেন, মানে বোরিং জল যেগুলো, বেশিরভাগ এখন তো শহরে সেই পুকুর তো আর নেই, তো সাপ্লাই ভালো পাওয়া যায় না, তো সবাই তো বোরিং করছে, তো সেটাকে কি কোনো ধরনের পিউরিফিকেশন করে কি খেলে এরকম কিছু? সাধারণত বোরিং ওয়াটার ডাইরেক্টলি লোকে কমই নেয়, বোরিং ওয়াটার সাধারণত পিউরিফাই করে তারপর নেয়। পিউরিফায়ার অনেকগুলো মার্কেটে বেরিয়ে গেছে, যেগুলোতে আপনার কয়েকগুলো পিউরিফায়ার একদমই বাজে, যেমন যেগুলো আমাদের শরীরের যেগুলো প্রয়োজনীয় মিনারেল সেগুলোও বার করে দেয়। আচ্ছা আচ্ছা, তো সেগুলোও খারাপ। তো কিছুটা আমরা সব থেকে ভালো হচ্ছে অরিজিনালি আমরা যেটা ইউজ করতাম, ছোটবেলায় আমরা দেখতাম যে একটা বড় ক্যান্ডেল থাকতো, ভিতরে ক্যান্ডেল দিয়ে ফিল্টার, ওই ফিল্টারটা হচ্ছে সবচেয়ে ভালো আমার মতে। আচ্ছা ঠিক আছে, ফিল্টারের জল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। তবে দাম দিয়ে বড় ইলেকট্রনিক ফিল্টার কিনলেই যে সেটা ভালো হবে তার কোনো মানে নেই। সেটাতে কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থটুকু যেটা দরকার সেটাও বার করে দিচ্ছে। আচ্ছা মানে ফিল্টার ব্যবহার, আগে তো সবাই তো ফিল্টারই ইউজ করতো, সেই ফিল্টার, তারপরে এখন মডার্নাইজড হয়ে এই কারেন্টে লাগিয়ে এই পিউরিফায়ার সেই পিউরিফায়ার এইগুলা না। আচ্ছা, তো খুব সুন্দর একটা জিনিস আমরা স্যারের কাছ থেকে জানলাম, খুব ভালো খুব ভালো। আচ্ছা, তো যদি স্টোন যদি কারো হয়, সেটা কি আবার হওয়ার চান্সেস আছে? যদি কারো হয়, যদি কোনো মানুষের একবার স্টোন হয়, 5 বছরের মধ্যে আবার ওই কিডনিতেই আবার দ্বিতীয়বার স্টোন হওয়ার চান্স থাকে। আপনি অপারেশন করে বার করে দেওয়ার পরেও কিন্তু ওই চান্সটা থাকে। তো সেটা না হওয়ার কি করা দরকার? নেওয়ার প্রিভেনশন কতগুলো আছে, আমরা সাধারণত ডায়েট চার্ট দিয়ে দিই। কতগুলো কথা আমি অলরেডি বললাম, যে জল একটু বেশি খেতে হবে যাতে পেচ্ছাপটা একটু, কত লিটার খাওয়া দরকার? হ্যাঁ, এই জায়গায় মানুষ সবসময় প্রশ্ন করে কত লিটার দরকার। কত লিটার খাওয়ার থেকে আরেকটা প্রশ্ন, কত লিটার পেচ্ছাপ করা দরকার, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। গরমের সময় সাধারণত একটু জল বেশি খেতে হয়, কারণ আমাদের ঘামে বেরিয়ে যায়। সাধারণত 1.5 থেকে 2 লিটার পেচ্ছাপ যদি রোজ হয়, একজন মানুষ যদি 2 লিটার পেচ্ছাপ করে রোজ, তার জন্য যতটুকু জল খেতে হবে সেটুকু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, যাতে শীতের সময় জল একটু কম খেতে হয়, গরমের সময় জল একটু বেশি খেতে হয়। হ্যাঁ, ইয়েস ইয়েস, কারণ ঘামে বেরিয়ে যায়। বা যারা ম্যানুয়াল ওয়ার্কার, যারা রোজ খাটাখাটনি করে, তো তাদের জল বেশি করে খেতে হয়, কারণ তাদের ঘামেই বেরিয়ে যায়। তারা টেরি পায় না যে কখন ঘামে বেরিয়ে গেছে, কারণ ঘামটাও এক ধরনের শরীরের থেকেই নিঃসৃত জিনিস, তখন পেচ্ছাপ কম হবে। তো অনেক মানুষ যারা ফ্যাটি থাকে, মোটা থাকে, ওদের কি কিডনি স্টোন হওয়ার চান্সেস বেশি থাকে? হ্যাঁ, ফ্যাটি হলে কিডনি স্টোন হওয়ার চান্স বেশি থাকে। মুভমেন্ট করা খুবই জরুরি, চলাফেরা, ওয়েট রিডাকশন, এগুলো হচ্ছে খুব ভালো জিনিস। মানে ওয়েট কম হলে কিডনি স্টোন হওয়ার চান্সেস কম থাকবে।
এটা অনেক মানুষই বুঝেন না, আমার ঘরেও একজন এরকম আছেন, ওনার ওয়েট অনেক বেশি, ওনারও কিডনি স্টোনের এরকম সমস্যা। তো খুব দরকার মানে এক্সারসাইজ করা বা ডায়েট মেনটেন করা। তো ঘুমের সঙ্গে কোনো সম্পর্ক থাকে নাকি এরকম শারীরিক ইয়ের? না, ঘুমের সাথে সব শারীরিক সম্পর্ক থাকে। প্রপার যদি ঘুম না হয় রাতে, তাহলে অনেকগুলো প্রবলেম, শরীরের সমস্ত ডায়াবেটিস, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সব জিনিস কিন্তু অনিদ্রা থেকে স্টার্ট হয়। আচ্ছা, হ্যাঁ, খুব বেশি টেনশন নেওয়া, স্ট্রেস নেওয়া, এগুলো থেকে রাত্রে ঘুম খারাপ হয়। তো যার জন্য ঘুমের থেকে অনেক, শুধু স্টোন না, সব রকমের রোগই স্টার্ট হয়ে যায়। আচ্ছা, আপনি দেখবেন একদিন রাতে যদি কারো ঘুম না হয়, পরের দিন সে ভালোভাবে উইথ কনসেন্ট্রেশন কাজ করতে পারে না। ঠিক আছে, তো ঘুমের সাথে সবকিছুরই সম্পর্ক। ঘুমটা খুব দরকার। মানে ঘুমের সঙ্গে আপনাদের সমস্ত কিছু রোগের আপনাদের সম্পর্ক। তাই ঘুমটা কত ঘন্টা? 6-7 ঘন্টা? হ্যাঁ, 7 ঘন্টা মিনিমাম 7 ঘন্টা ঘুমানো দরকার আপনাদের সবার। তখন আসছি আমরা কিডনি স্টোনের, তো আমরা মোটামুটি প্রশ্নগুলা মোটামুটি করে নিয়েছি। এখন আমরা আসি প্রোস্টেট। এই প্রোস্টেটটা কি? আচ্ছা, প্রোস্টেটের সম্বন্ধে আরেকটা বেশ কতগুলো ভুল ধারণা আছে আর বেশ কতগুলো ঠিক ধারণা আছে। আমি আস্তে আস্তে বলছি। মানুষ ভাবে যে আমার, সবার প্রথমে আসলো কোনো পেশেন্ট, বললো যে আমার প্রোস্টেট হয়েছে। এখন প্রোস্টেট হয়েছে মানে কি? একটা যে কোনো পুরুষ মানুষের প্রোস্টেট নর্মাল, সেটা থাকে। একটা বাচ্চারও প্রোস্টেট থাকে। আচ্ছা, আবার একটা বৃদ্ধ বয়সের যার, তারও প্রোস্টেট আছে। প্রোস্টেটটা কি? প্রোস্টেট একটা গ্ল্যান্ড। আচ্ছা, হ্যাঁ, পেচ্ছাপ বেরিয়ে যাওয়ার রাস্তার মাঝখানে থাকে। ধরেন আমাদের মূত্রথলি থাকবে, মূত্রথলিতে কিডনি থেকে এসে পেচ্ছাপ জমা হয়, রিজার্ভার। তো সেই রিজার্ভার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটার নাম হচ্ছে ইউরেথ্রা, মূত্রনালী। আচ্ছা, মূত্রনলী যেটা, সেটা পুরুষ মানুষের 20 সেন্টিমিটার হয়, 20 সেন্টিমিটারের। আচ্ছা, সেই 20 সেন্টিমিটারের মূত্রনালী আর ব্লাডার, তার মাঝখানে একটা গ্ল্যান্ড থাকে, সেটার নাম প্রোস্টেট। ওটা বয়সের সাথে সাথে বাড়ে, ওটা নর্মাল। আচ্ছা। এখন কেউ যদি বলে আমার প্রোস্টেট কেন হয়েছে, তখন হয়তো আমিও জিজ্ঞাসা করতে পারি, ভাই আপনার চুল কেন সাদা হয়েছে? যেমন চুল সাদা হয়, নর্মাল জিনিস, গ্রেইং অফ হেয়ার, তেমনি প্রোস্টেটটাও আস্তে আস্তে বড় হয়, সেটাও নর্মাল জিনিস। সেটা হচ্ছে আপনার হরমোনের সাথে ডিপেন্ডেন্ট। তো এটাকে মানুষ সমস্যা বলে ভাবে? তো এটা সমস্যা, কারণ সে কতগুলো প্রবলেমে পড়ে। আচ্ছা, 30 বছরের একজন ছেলের যতটা দূরে পেচ্ছাপ যায়, 60 বছরের একজন বা 65 বছরের একজন যখন মানুষ পেচ্ছাপ করে, তখন অতটা দূরে যায় না। তার কারণ হচ্ছে প্রোস্টেটটা আস্তে আস্তে বাড়ে। আর প্রোস্টেটটা যখন গ্ল্যান্ডটা নর্মালি বাড়ে ডিউ টু এজ, তখন যেটা মূত্রনালী আছে তার মাঝখান দিয়ে যায় পেচ্ছাপের নলটা। তো সেই নলটাকে একটু চেপে ধরে। সে চেপে ধরার জন্য পেচ্ছাপের ফ্লোটা একটু কমে যায়। তখন সে মানুষটা দেখে যে ভাই, আগে আমার যেরকম পেচ্ছাপ ভালোভাবে হতো, 30 বছর 40 বছর বয়স, এখন একটু বেগ পেতে হয় বা একটু প্রেসার দিতে হয়। কখনো রাত্রে অনেকবার উঠতে হয়, 2-3 বার উঠতে হয়। পেচ্ছাপ আসলে ধরে রাখতে পারে না, ফ্রিকোয়েন্সি বেড়ে যায় পেচ্ছাপ করার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্রোস্টেটের লক্ষণ, মানে প্রোস্টেট বাড়ছে তার লক্ষণ। আচ্ছা, হ্যাঁ। তো বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, সে যদি বারে বারে পেচ্ছাপ যায়, অনেক সময় রাত্রে 4-5 বার পেচ্ছাপ করতে উঠবে, তো 4-5 বার পেচ্ছাপ করতে উঠলে সেই মানুষটার ঘুম কোথায় যাবে? সে ঘুমোতে পারবে না ভালো করে। তখন তার ট্রিটমেন্টের দরকার হয়। তাছাড়া যদি পেচ্ছাপের ফ্লো ঠিক থাকে, আমরা ইউরোফ্লোমেট্রি করে দেখি, আল্ট্রাসাউন্ড করে দেখি। আল্ট্রাসাউন্ডটা সাধারণত করা হয় প্রোস্টেটের সাইজ দেখার জন্য না। অনেকেই এটা ভুল করে যে ভাই প্রোস্টেটের ওজন, কেউ বললো, কোনো আল্ট্রাসাউন্ডোলজিস্ট বললো 25 গ্রাম, সেই একই 1 সপ্তাহ পর 1 মাস পরে আবার করলো। আল্ট্রাসাউন্ডোলজিস্ট আবার বললো যে না 30 গ্রাম, কেউ বললো 40 গ্রাম। বারে বারে যত জায়গায় আল্ট্রাসাউন্ড করাচ্ছে, 25 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম, সব জায়গায় আলাদা আলাদা বলছে। সেই মানুষটা ভাবছে যে আমি ওষুধ খেয়ে আমার প্রোস্টেট বেড়ে গেছে বা ওষুধ খেয়ে আমার প্রোস্টেটটা কমে গেছে। একটা ওষুধ বা দুটো ওষুধ আমরা দিয়ে দিই সাধারণত, প্লাস কতগুলো লাইফস্টাইল মডিফিকেশন আছে সেগুলো আমরা বলি। প্রথমে আমরা ওষুধ দিই না, সাধারণত আমরা বলি যে যদি আপনার কনস্টিপেশন আছে, কনস্টিপেশনটা কমিয়ে দিন। আচ্ছা। আর যত জল খাবার দিনে খান, রাত সন্ধ্যা 6টা বা 7টার পরে জলটা কমিয়ে দিতে হয়। আচ্ছা, তাহলে রাতে বেশিবার উঠতে হয় না। চা কফি এগুলো তো ক্যাফেইন থাকে, চা কফি স্মোকিং এগুলো কমিয়ে দিলে তাহলে বারবার পেচ্ছাপ করতে যেতে হয় না, একটু আরাম পায়। যদি এগুলো করার পরেও পেচ্ছাপের ফ্লোটা ঠিক না হয়, তখন আমরা আলফা ব্লকার অ্যাড করি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে অনেক ধরনের মেডিসিন আছে,
হয়তো আপনার দর্শকরা অনেকেই জানেন যে ভেলটাম আছে, ইউরিম্যাক্স আছে, স্যালোডাল আছে, শুধু মেডিসিন? এগুলো মেডিসিন, এগুলো ব্র্যান্ড নেম। আচ্ছা। তো প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস, এগুলো না করে প্রথমেই ওষুধ লিখতে নেই। তো ওষুধের সাথে এই জিনিসগুলো বলে দিতে হয়, তারপরে আপনি ওষুধ দিয়ে দিয়ে আমরা দেখি 6 মাস পরে বা 3 মাস পরে আবার দেখি যে ইউরোফ্লোমেট্রি একটা করে নিই যে ফ্লোটা ঠিক হয়েছে কিনা। যদি সেই মানুষটা কমফোর্টেবল থাকে তাহলে তার অপারেশনের দরকার নেই। আচ্ছা। কারণ কোয়ালিটি অফ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট। কারো ধরেন একটু দূরে যাচ্ছে পেচ্ছাপটা, কিন্তু সে বলছে না আমার খুব কষ্ট হচ্ছে, তখনই আমরা বলবো যে না, ইউ ক্যান ডু সার্জারি। সার্জারি দরকার, এটাতে সার্জারিও দরকার হয়। সার্জারি দরকার হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যে 100 জনের মধ্যে 8 জন বা 10 জনেরই সার্জারির দরকার হয়। আচ্ছা আচ্ছা। 90 জনের সার্জারির দরকার হয় না। হয় না? হয় না, ওষুধই হয়, ওষুধেই ঠিক থাকে। আজকাল অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে, ওষুধেই ঠিক থাকে। আচ্ছা। কাজে এটা একটা ভুল ধারণা। কারো যদি পায়খানা ভালোভাবে না হয় তার পেচ্ছাপও ভালোভাবে হতে পারবে না। ও, কাজেই কনস্টিপেশন অ্যাভয়েড করা, লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়া দাওয়া একটু রেস্ট, মানে প্রোস্টেটের সঙ্গে আপনাদের পায়খানার সম্পর্ক থাকে? সম্পর্ক একদম দুটো রাস্তায় কাছাকাছি। ওকে। যদি পায়খানা রেকটামে ভর্তি হয়ে থাকে তবে সেটা প্রোস্টেটের উপর চাপ দেবে, পেচ্ছাপ ভালোভাবে হবে না। ইয়েস ইয়েস। কাজেই রোজ কোষ্ঠকাঠিন্যটা বর্জন করা হয়। কনস্টিপেশন থাকলে পেচ্ছাপ ভালোভাবে হয় না। মানে যাদের প্রোস্টেটের সমস্যা ওনাদেরকে পেটের গাট হেলথটাকে ঠিক করা দরকার দর্শকবৃন্দ। মানে পেটের যদি কোনো সমস্যা থাকে আগে পেটের সমস্যাটাকে দূর করুন, রেগুলার আপনারা পায়খানা করুন, প্রতিদিন আপনারা পায়খানা করুন, তাহলে আপনাদের প্রোস্টেটের সমস্যাটাও মোটামুটি একটা তার সঙ্গে একটা সম্পর্ক থাকে না, ঠিক হওয়ার চান্সেসও থাকে। তো এটা খুব সুন্দর একটা জিনিস যেটা সাধারণত মানুষ অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো না সাধারণ মানুষ জানতে পারে না। কোনো কিছু সমস্যা হওয়ার পর ওনারা ভয় পেয়ে যান, প্যানিক হওয়ার পর ওনারা কি করবেন, কি না আমার কি হয়েছে কিনা, এরকম অনেক ধরনের সমস্যা থাকে। তো আজকে মোটামুটি এই দুটা জিনিসের উপর আমরা আলোচনা করলাম, যেটাতে আপনারা কিডনি স্টোন সম্বন্ধে জেনেছেন এবং কিডনি স্টোন কেন হয়, কি কারণে হয়, সেটা কি আবার রিপিট হয়, সেটা কি আবার সেটা অপারেশন করা দরকার কিনা, সেটা সব কিছু নিয়ে আমরা সেটা আলোচনা করেছি স্যারের সঙ্গে। প্রোস্টেটে আর কোনো কিছু বাকি রয়েছে কি স্যার আপনার? প্রোস্টেটের না, প্রথমে আমি বলবো যে মানুষের কমন সেন্সটা সবচেয়ে ভালো। হ্যাঁ, প্রত্যেক মানুষেরই একটা কমন সেন্স আছে। পট করে অপারেশনের দিকে যাবেন না। প্রোস্টেটের অপারেশনের অনেক রকম কমপ্লিকেশন, সাইড এফেক্ট থাকে, এন্ড দেয়ার আর সাম মার্কেটিং গিমিক অলসো। কাজেই লেজার হোক যাই হোক, পট করে আপনি অপারেশন করাবেন না। ইনিশিয়ালি ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে দেখা উচিত। তারপরেও যদি আপনি স্যাটিসফাইড না থাকেন, ফ্লোটা যদি খুব বাজে থাকে, তবে আপনি অপারেশনের দিকে যাবেন। আর অপারেশন কি করতে হবে না করতে হবে সেটা একজন এক্সপিরিয়েন্সড ইউরোলজিস্টের থেকে আপনি ওপিনিয়নটা নেন। আচ্ছা আচ্ছা। কারণ কতগুলো টার্ম হয়েছে আজকাল, রোবট, লেজার, এগুলো খুব ক্যাচি টার্ম। মার্কেটিং এর জন্য এই টার্মগুলো খুব ভালো, কিন্তু শরীরটা আপনার, কমন সেন্স আপনার, কাজে কোথায় রোবট ইউজ করতে হবে, কোথায় লেজার ইউজ করতে হবে সেটা কিন্তু আপনি জানেন না। কারণ আপনাকে ইউটিউবে অনেক কিছু বলবে, ইউটিউব বা গুগল আপনাকে ইনফরমেশন দেবে, ইনফরমেশনটা প্রসেস কিন্তু আপনি করতে পারবেন না, কারণ সেইটুকু নলেজ আপনার নাই। সেটা ডাক্তারের দায়িত্ব। এক্সপেরিয়েন্স ডাক্তারই শুধু বলতে পারবে যে আপনার লেজার দরকার না মাইক্রো সার্জারি দরকার না অন্য কিছু করলে আপনার ঠিক থাকবে। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস স্যার আমাদেরকে বলেছেন। এবং কোনো কিছু হলেই প্যানিক করবেন না, প্রথম চট করে আপনারা অপারেশনের দিকে আপনারা এগোবেন না, আগে এক্সপিরিয়েন্স ডাক্তারের আপনারা পরামর্শ নিন। আর স্যার একটা জিনিস বারে বারে একটা জিনিস রিকমেন্ড করছেন, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেটা হচ্ছে আপনাদের যে প্রতিদিনের যে দিনচর্যা, যেটা খাবার দাবার যে হ্যাবিটগুলা, এইগুলাকে আপনাদেরকে ঠিক করতে লাগবে, শরীরকে আপনাকে স্বাস্থ্যবান বানাতে লাগবে। মেইন হচ্ছে এই শরীরটাকে আপনারা যদি সুস্থ রাখেন, শরীরটাকে যদি আপনারা খেয়াল করেন, তো আপনাদের যে কোনো ধরনের শরীরের সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা এড়িয়ে যাবেন। দর্শকবৃন্দ, আগে আমাদের অনেক যারা আগের মানুষ ওনারা বলতেন স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ, একদম সত্যি কথা, স্বাস্থ্যই সম্পদ। আর স্বাস্থ্যের জন্য আরেকটা কথা বলে আমি শেষ করছি। হ্যাঁ, বিকেলে আড্ডা দেওয়াটা বয়স্ক মানুষের প্রচন্ড জরুরি জিনিস। আচ্ছা, বন্ধু বান্ধব বানান, লাইক মাইন্ডেড পিপল, কিছুটা আনলাইক মাইন্ডেড পিপলও থাকবে, ডোন্ট ওরি। বিকেলে আড্ডা দেওয়াটা, সন্ধ্যায় 1 কাপ চা খাওয়াটা খুব জরুরি। হাঁটা চলা হয়ে যাবে তাতে আপনার কিছুটা, প্লাস একটু আড্ডাও হয়ে যাবে, সেটা আপনার প্রোস্টেটের সমস্যার জন্য খুব উপযোগী। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস, ন্যাচারাল জিনিস স্যার বলে দিলেন। স্যার, আপনি এখন অবধি কতজন পেশেন্টের আপনি ট্রিটমেন্ট করেছেন বা সার্জারি করেছেন? কিডনি স্টোন মোটামুটি আমার 20,000-এর বেশি। লেজার সার্জারি, যেটা ফুটো করে পিসিএনএল, মিনি পার্ক,
এই ধরনের অপারেশন আমি 25 বছর থেকে করে যাচ্ছি। 20,000-এর উপরে সার্জারি? হ্যাঁ, 20,000-এর উপরে আমার হয়ে গেছে সার্জারি। আচ্ছা। কারণ আর প্রোস্টেট হলে করি এনিউক্লিয়েশন, টিউআরপি, মাইক্রো সার্জারি, প্রোস্টেট লেজার এনিউক্লিয়েশন, প্রলেপ থুলেপ এগুলোই আমি করি সাধারণত। তবে সব মানুষের সব ধরনের সার্জারি দরকার হয় না, সেই জন্য আমি বলছি যে একজন এক্সপিরিয়েন্সড ইউরোলজিস্টের থেকে আপনার ইয়েটা নেওয়া উচিত, ওপিনিয়নটা নেওয়া উচিত যে আপনার প্রোস্টেট এত বড়, কোন সার্জারিটা করলে সুবিধা হবে। কারণ ছোট প্রোস্টেটে যদি আপনি লেজার সার্জারি করেন তাহলে আপনার একটা ভয়াবহ সাইড এফেক্ট হতে পারে, যেহেতু পেচ্ছাপ ধরে রাখতে পারবেন না বা স্ট্রিকচার ফর্মেশন বেশি হবে, ওই ধরনের প্রবলেম হতে পারে। ছোট প্রোস্টেটের জন্য এক ধরনের সার্জারি আছে, বড় প্রোস্টেটের জন্য এক ধরনের সার্জারি আছে। সেমনিভাবে ছোট স্টোনের জন্য সার্জারি অন্য, বড় স্টোন হলে অন্য সার্জারি। প্লাস সবার আগে দেখতে হবে যে কোন মানুষের সার্জারি করা না, কোন মানুষের সার্জারির দরকার নেই, সেই ডিফারেন্সিয়েট করাটা বেশি জরুরি, রাদার দ্যান গোয়িং ফর কি ভাই পেশেন্ট এসছে সঙ্গে সঙ্গে সার্জারি না। সিলেকশন অফ পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন পেশেন্টের সার্জারি হাত দেওয়া দরকার নেই বা প্রয়োজন নেই, সেই সিলেকশনটা খুবই জরুরি। আচ্ছা, এটা দরকার না? এটা দরকার। খুব সুন্দর। তো স্যার আপনি মাসে মাসে আমাদের শিলচরে তো আপনি রুগী দেখেন, হ্যাঁ, তো এখানেও কি সার্জারি করেন? হ্যাঁ, এখানেও করি। আজকেও করবেন? আজকেও করব। আচ্ছা, তারপরে আপনি মাসে তো একবারই আসেন, হ্যাঁ, বাকি যে আপনাদের 29 দিন যেটাকে বলি আমরা, সেই 29 দিন 29 ডেজ যদি কোনো যদি রুগী আপনার সঙ্গে দেখা করতে চায় বা আপনাকে দেখাতে চায়, কনসাল্ট করতে চায়, আমার গুয়াহাটি ইউরোলজি সেন্টার আছে, তো গুয়াহাটিতে আসলে ইউজুয়ালি আমি ওখানে, ইট ইজ এ কম্প্রিহেন্সিভ সেন্টার আমার, ইউরোফ্লোমেট্রি, ইউরোডাইনামিক্স, পেশেন্ট কমপ্লিট ফ্লেক্সিবল সিস্টোস্কোপি সবকিছু আমরা করি। তারপরে দেখি যে মানুষটার অপারেশনের দরকার আছে কিনা, যদি দরকার না থাকে তাহলে ওষুধ দিয়ে ম্যাক্সিমাম কেস আমরা পাঠিয়ে দিই, আর যদি দরকার থাকে তাহলে সেই মানুষটা কোথায় অপারেশন করাবে সেটা পেশেন্ট নিজে ঠিক করে। আচ্ছা, কারণ অনেকে ব্র্যান্ড দরকার পড়ে, তখন আমরা অ্যাপোলো বা নেম কেয়ার, হেলথ সিটি, হায়াত বড় হাসপাতালগুলোতে করি। যার ফিনান্সিয়াল কন্ডিশন একটু পুয়ার ফ্যামিলি থেকে এসছে তাদের আমরা একটু ছোট হাসপাতালে করে দিই, ডিপেন্ডিং অন রিস্ক। যদি বয়স্ক মানুষ আছে তাহলে আমরা বড় হাসপাতালে করতে পছন্দ করি, কারণ সেখানে আমরা সব রকমের ডিপার্টমেন্ট পাই, ইকুইপমেন্ট থাকে। ইকুইপমেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কভার আপ থাকে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট বা রেসপিরেটরি ডিপার্টমেন্ট কভার পেয়ে যাই। ইয়াং পেশেন্ট অতগুলো কভারের দরকার নেই, কম পয়সায় হয়ে যাবে, তাহলে আমরা সেন্ট জন বা দিশপুর পলিক্লিনিক, ছোটখাটো আর্য হসপিটাল, ছোটখাটো হাসপাতালে করে দিই। ইটস আই হ্যাভ অ্যাক্সেস টু অল হসপিটালস, কিন্তু পেশেন্ট আমি নিজের ক্লিনিকেই দেখতে পছন্দ করি, কারণ সেখানে আমার উপর কোনো বাধ্যবাধকতা থাকে না যে এই হাসপাতালে আমাকে করতে হবে আর এত পয়সা খরচ করাতে হবে, সেরকম কিচ্ছু নেই। তো দর্শকবৃন্দ, আপনারা যারা কিডনির স্টোনের সমস্যায় যদি ভুগছেন, চিন্তা করছেন কি হবে কি না, বা আপনাদের পরিবারে কারো যদি প্রোস্টেটে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তো আপনারা নিঃসন্দেহে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। প্রতি মাসে উনি একবার শিলচরে আসেন। তাছাড়া আপনারা গুয়াহাটিতে গিয়েও, আপনারা এখন তো গুয়াহাটি যাওয়া খুবই ইজি, ট্রেন ধরলেই রাত্রিবেলা উঠলেই আপনারা সকালবেলা পৌঁছে যাবেন, তো সেখানে গিয়ে স্যারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তো স্যার আজকে আমাদের স্টুডিওতে এসছেন, অনেক মূল্যবান জিনিস আমাদের দর্শকদেরকে আপনি বুঝিয়ে দিয়েছেন। আর আমি আশা করি না, 100% আশা না, শিওর যে আমাদের দর্শক এই মূল্যবান জিনিসগুলো থেকে অনেক লাভবান হবেন। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। তো আপনারা স্যারের সঙ্গে কনসাল্ট করতে চাইলে আপনারা মোবাইল নাম্বার নিচে দেওয়া থাকবে, সেখানে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটু ভিডিও নিয়ে আসবো। স্পেশালি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, দয়া করে আপনারা এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই এই ইনফরমেশনটা পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার স্যার। নমস্কার।